250তম গোল ছুঁয়ে ফেলেছেন এর্লিং হল্যান্ড এবং যে বয়সে তিনি এই রেকর্ডটা ছুঁলেন লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো সেটা শেষ পর্যন্ত পারেন নাই। অর্থাৎ মেসি এবং রোনালদোর আগেই 250 গোলের মাইল ফলক ছোঁয়ার রেকর্ড এর্লিং হল্যান্ডের হয়ে গেছে। উলভসের বিপক্ষে তিনি করেছেন চারটা গোল, ক্যারিয়ারের 21তম হ্যাট্রিক। হল্যান্ডের বয়স হচ্ছে 23, তার ক্যারিয়ারের হ্যাট্রিক হচ্ছে 21টা। এবং আপনি যদি খেয়াল করেন যে এর্লিং ব্রুট হল্যান্ড, তাকে নিয়ে তো নানা কথা হয়। রয় কিন তিনি তাকে বলেছিলেন যে এর্লিং ব্রুট হল্যান্ড দ্বিতীয় স্তরের ফুটবলার, যখন ম্যানচেস্টার সিটি মানে লিগ 2 মানে আরো পরে, সরি লিগ 2 চতুর্থ স্তরের ফুটবলার, যখন হচ্ছে ম্যানচেস্টার সিটি আর্সেনালের সাথে ঘরের মাঠে ড্র করলো, তখন হচ্ছে ওই কথাগুলো আবার আসছিল যে হল্যান্ড তিনি বিগ ম্যাচ প্লেয়ার না। সেই হল্যান্ড এই ম্যাচের পর যখন রয় কিনের সেই কথাটা বলা হচ্ছিল, তিনি বলেছেন যে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট মাচ অ্যাবাউট দ্য ম্যান, সো দ্যাটস অল রাইট। মানে তিনি কোনো কিছু কেয়ারই করেন না। গতকালকের ম্যাচটাও কিন্তু তিনি যে প্রতিপক্ষকে থোড়াই কেয়ার করছেন সেটারই প্রমাণ দিয়েছেন। 4টা গোল, দুটো করেছেন পেনাল্টি থেকে, একটা হেডার আর একটা পায়ে। এর্লিং হল্যান্ড বহুদিন বাদে ভয়ঙ্কর হয়ে উঠলেন উলভসের বিপক্ষে। ম্যান সিটিও জিতেছে বড় ব্যবধানে। ইউলিয়ান আলভারেজ পরে বদলি নেমে যোগ করেছেন আরও একটা গোল। পেপ গার্দিওলার দল আছে বেশ স্বস্তিতেই, তবে হল্যান্ডেই আমরা আরেকটু ফোকাস করতে চাই। হল্যান্ড যেভাবে গোল করলেন, একটা গোল রদ্রির যে ক্রস থেকে ফার পোস্টে দৈত্যের মতো লাফিয়ে ওঠে হেডার। অনেক সময় মনে হয় যে হল্যান্ডকে ফ্যাসিলিটেট করার জন্য ম্যান সিটি খেলতে পারে না, আর যখনই ম্যান সিটি সেই কাজটা করতে পারে তখনই হল্যান্ড আসলে অনেক বেশি ধারালো হয়ে যান। হ্যাঁ, অনেকে এখন এরপরও দাবি করতে পারেন যে এর্লিং হল্যান্ড হচ্ছেন ছোট দলের বিপক্ষে বড় তারকা, বড় গোল করেন, কিন্তু ভাই এই কাজগুলো তো এত সহজ না। দেখেন এই সিজনে এক ম্যাচে তিনি 5 গোলও করেছিলেন। এক্স্যাক্টলি। আর দেখেন এই কালও তার সেই কাজটা তিনি করতে পারতেন 82 মিনিটে যদি তাকে উঠিয়ে না হতো। এরপরও তিনি বেশ কিছু সুযোগ পেয়ে যাচ্ছিলেন। হল্যান্ডকে নিয়ে যে সমালোচনাটা, এটা তার বয়সের তুলনায় আমার কাছে মনে হয় যে একটু আর্লি হয়ে যায়। আর তার খেলার যে বাকি ব্যাপারগুলো রয়েছে সেগুলো হয়তো তিনি সামনে উন্নতি করে নেবেন, কিন্তু হল্যান্ডকে যে সমালোচনা অনেক সময় শুনতে হয়, তার সঙ্গে সবাই যদি একমত না হন, আমার মনে হয় তাদের দোষের কিছু নাই, তাতে আসলে কিছু যায় আসে না। হল্যান্ড তিনি তার মতোই আসলে রয়েছেন। এবং হল্যান্ড যে আপনার এই ছোট দলগুলোর বিপক্ষেও বা হচ্ছে কি কোনো ম্যাচে একদম একচেটিয়া জিতিয়ে দিচ্ছেন, এটাও তো কম না। এবং পেপ গার্দিওলা বলছেন যে হল্যান্ড প্রমাণ করেছে তার ব্যাট প্যাচ কেটে গেছে, তিনি আবারও তার আগের রূপে ফিরছেন। এবং তিনি এমন একটা মৌসুমে এখন প্রিমিয়ার লিগের টপ স্কোরার, যখন আসলে তিনি ইনজুরিতে ছিলেন, ইনজুরি জর্জর মৌসুমটাতেও এর্লিং হল্যান্ড যেসব রেকর্ড করেছেন, 25টা গোল তিনি প্রিমিয়ার লিগে করেছেন, টপ স্কোরার এবং সব মিলে লিগে 35 সিজনে 25 প্লাস, মানে 25টা গোল, 5টা অ্যাসিস্ট, সবকিছু আসলে এর্লিং ব্রুট হল্যান্ডের রয়েছে। এবং তার আগে ম্যান সিটির উপরে চাপ প্রয়োগ করে রেখেছিল আর্সেনাল, তারা 3-0 গোলে জিতে করে রেখেছিল নিজেদের কাজ। এবং আর্সেনালের ওই জয়টা এরপরও প্রিমিয়ার লিগের জয়ের জন্য নিশ্চিত হবে কিনা বলা মুশকিল, কারণ দুটো ম্যাচ বাকি রয়েছে, ম্যান সিটির হাতে ম্যাচ রয়েছে 3টা। এবং এই ম্যাচের শুরুতে আসলে বুকায়ো সাকা তিনি পেনাল্টি থেকে গোল করেছিলেন, এরপর ট্রসার্ড গোল করেছেন 70 মিনিটে। সবশেষ গোলটা এসেছে ডেক্লান রাইসের কাছ থেকে। এই ম্যাচে বোর্নমাউথকে শুরু থেকে এতটাই প্রেসার দিয়েছিল আর্সেনাল যে প্রথম 35 মিনিটের মধ্যে 25টা শট তারা নিয়েছিল বোর্নমাউথের ডিফেন্সে। এক্সপেক্টেড একটা রেজাল্ট, এবং আর্সেনালের সবাই আসলে পারফর্ম করেছে। এবং যেটা আমরা বলছিলাম, তারা যেহেতু পয়েন্ট হারায়নি এই রাউন্ড শেষেও, যদিও ম্যানচেস্টার সিটি একটা ম্যাচ কম খেলেছে, তা আর্সেনালে কিন্তু পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে হয়তো তারা শীর্ষে রয়েছে। এই বাকি যে ম্যাচগুলো রয়েছে, আর্সেনাল ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তারা খেলবে, এভারটনের সঙ্গে তারা খেলবে, দুটো ম্যাচই তাদের বাকি রয়েছে। ম্যানচেস্টার সিটির হাতে ম্যাচ রয়েছে একটা বেশি, ফুলহ্যাম, টটেনহ্যাম, ওয়েস্ট হ্যাম। এর ভেতরে টটেনহ্যামটা তাদের অ্যাওয়ে ম্যাচ। দেখা যাক শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটি তারা আসলে আরও একবার প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারে কিনা। এই দুই ম্যাচে একটা ব্যাপার কমন, দুটো দলই পেনাল্টি পেয়েছিল। ম্যান সিটির প্রথম পেনাল্টিটা যেটা ভার্দিওল পেয়েছিলেন, মনে হয়েছে পেনাল্টি হয় নাই। আর্সেনালের প্রথম পেনাল্টিটা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন, স্পেশালি বোর্নমাউথের কোচ। কিন্তু দুই দলই জিতে প্রিমিয়ার লিগের এই শেষ অংশে এসে নাটকটা জমিয়ে রেখেছে। প্রিমিয়ার লিগের যে পয়েন্ট টেবিল, সেখানে 1 নম্বর অবস্থানে এই মুহূর্তে এখনো আর্সেনাল, তবে আজ পয়েন্ট টেবিলের 3 এবং 5 নম্বর দলের ম্যাচ। এবং সেখানে আসলে লিভারপুল এবং টটেনহ্যাম তারা একে অপরের মুখোমুখি হবে। লিভারপুল তো শিরোপা রেস থেকে ছিটকে গেছে, দেখা যাক তারা কি করতে পারে। এবং টটেনহ্যামের জন্য যেই বড় চ্যালেঞ্জটা, বাকি যে 3টা ম্যাচ রয়েছে, তারা কি ওই টপ 4-এ থাকতে পারবে কিনা।
যেটা অ্যাস্টন ভিলা টপ 4-এ তাদের সমান ম্যাচ খেলে রয়েছে, কিন্তু 7 পয়েন্টের ডিফারেন্স। তার মানে বাকি যে 3 ম্যাচ 9 পয়েন্টের হিসেব, এবং সেখানে অ্যাস্টন ভিলার আর কোনো পয়েন্ট না পেলেও টটেনহামের সবগুলো ম্যাচ জিততে হবে। বেস্ট টাফ। অ্যাস্টন ভিলারও আজ রাতে ম্যাচ রয়েছে, তবে তার আগে সব নজর হয়তো আপনার থাকবে লিভারপুল এবং টটেনহামের ম্যাচে। ইয়র্গেন ক্লপ আর অ্যানফিল্ডে থাকবেন দুটো ম্যাচই, তার ভেতরে শেষের শুরুটা আজ টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে। এই ম্যাচটার আগে অনেক বেশি কথা হয়তো হবে মোহামেদ সালাহ আর ক্লপের সম্পর্কটা নিয়ে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.